শূন্য আইটিতে 4 বছর। আমি পারভেজ জয়, শূন্য আইটির একজন পুরাতন মেম্বার। আজকে 12 জানুয়ারি 2025। আজকে শূন্য আইটিতে আমার 4 বছর পূর্ণ হলো। অনেক সময়, তাই না? এই 4 বছর অনেক চড়াই উতরাই পার করে এখানে এসেছি। আজকে আপনাদের সাথে শূন্য আইটিতে আমার কিছু স্মরণীয় ঘটনা শেয়ার করব। গল্পটা একটু বড় হতে পারে, 4 বছর অভিজ্ঞতা তো কম না। একটু ধৈর্য ধরে শুনবেন। 2021 সালের জানুয়ারি মাস। তখন কাজ করতাম রাজশাহী আইটিতে। এখানে বেতনজনিত কিছু সমস্যায় ভুগছিলাম। বেতন দিতে প্রায় দেরি করতো রাজশাহী আইটি। ওই মাসেও একই অবস্থা ছিল। প্রায় এক প্রকার রাগ করেই রাজশাহী আইটি থেকে চাকরি ছেড়ে দিয়েছিলাম। তার আগেই শূন্য সফটওয়্যারের সাথে কথা হয়েছিল। বলতে তো ভুলেই গেছি, শূন্য আইটি কিন্তু আগে শূন্য সফটওয়্যার ছিল। শূন্য সফটওয়্যারের খোঁজ পেয়েছিলাম আমার বন্ধু সুনামের কাছে থেকে। সুনাম বলেছিল আমাকে, এই চাকরিতে নাকি খালি ঘুরে বেড়াতে হবে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, আর সফটওয়্যার নিয়ে মানুষের সাথে কথা বলতে হবে, মিটিং করতে হবে। বেতনে কোনো সমস্যা ছিল না। আমি তখন অবিবাহিত, খালি নিজের খরচ চললেই হলো। তাই বলা যায় চাকরিটা আমার খুব মনে ধরেছিল। সুনামের সাথেই প্রথম শূন্য সফটওয়্যারের অফিসে যাই। এটা রাজশাহী আইটি ছাড়ার আগের ঘটনা। ঠিক সময় মনে পড়ছে না, তবে মনে হয় রাত 8টার দিকে গিয়েছিলাম। অফিস ফাঁকা। রাত 8টায় তো আর কেউ অফিস করবে না, তাই না? এমনি শীতের রাত, শীত মনে হয় আরো বেশি লাগতে শুরু করলো। তখন অফিস ছিল মোস্তফা ভাইয়ের বাসার নিচতলায়। ভেতরের রুমে দেখি একজন বসে আছে। চুল বড়, চোখে চশমা, মুখে হালকা দাড়ি, এইচপি সাদা স্ক্রিনের দিকে তাকিয়ে। আমি আসলে একটু বিভ্রান্ত এখানে। ভাবছি এটা আবার কে, কোথায় যে আসলাম ইত্যাদি। সুনাম কানে কানে বলল, এটা শাহাদাত ভাই, এখানের বস। মনে মনে ভাবলাম, সর্বনাশ, আল্লাহ জানে এই লোক কি পরিমাণ কড়া মানুষ হবে। পরে জেনেছিলাম সবাই ওনাকে মাটি ভাই নামেই বেশি ডাকে। যাই হোক, মাটি ভাই আমাদের দেখে ভিতরে আসতে বললেন। কি আর বলবো ভাই, খুব ভারী কণ্ঠ আর সেই হাসি মুখ। তবে ভয়টা আস্তে আস্তে কেটে গিয়েছিল। কথার ভেতরে বুঝলাম মানুষটা সাহিত্য ভালোবাসেন। তবে আসলে ভাইবা দিচ্ছিলাম না গল্প করছিলাম বুঝতে পারছিলাম না। কাজ নিয়ে তেমন কোনো প্রশ্ন করেন নাই, খালি শেষ একটা কথাই বলল আমাকে, আপনি লং ট্যুর করতে পারবেন তো? আমি হ্যাঁ সূচক বলেছিলাম। 11 জানুয়ারি 2021। রাজশাহী আইটিতে বেতন নিতে যখন রাগারাগি হলো, সেদিন মাটি ভাইকে কল দিয়েছিলাম। বলেছিলাম, ভাইয়া আপনার অফিসে কাল থেকে জয়েন করতে পারবো? ভাইয়ার কথা এমন ছিল, আগের অফিসে কিছু হয়েছে নাকি। সেদিন ভাইয়াকে সবকিছু খুলে বলেছিলাম, তাই ভাইয়া সবটা জানতো বেতন সমস্যার ব্যাপারে। আমি বললাম, জি ভাইয়া, আমি চাকরি ছেড়ে দিয়েছি। ভাইয়া বলল, ঠিক আছে, কাল থেকে আপনি আসেন। 12 জানুয়ারি 2021 প্রথম অফিসিয়ালি শূন্য সফটওয়্যারে প্রবেশ করলাম। অফিসে ঢুকেই দুজন মহিলা, একজন মনে হচ্ছে নিয়মিত খাওয়া দাওয়া করে, আর আরেকজন খাওয়া দাওয়া তেমন একটা করে না। যাই হোক, ভাইয়া আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দেন। না খাওয়া মানুষটি হচ্ছে আমাদের শারমিন আপু, আর আরেকজন মিম আপু।
ওই একদিনে আমি বাংলা পে সফটওয়্যার শিখি। বর্তমানে এটার নাম 52 পে। পরবর্তী দিন আমি রাসেল ভাইয়ের সাথে জয়পুরহাট মার্কেটিংয়ের জন্য বের হই। মার্কেটিং ট্যুরের দিক দিয়ে রাসেল ভাই কিন্তু আমার গুরু। এটাই আমার জীবনের প্রথম ট্যুর ছিল সফটওয়্যার নিয়ে। আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, এগুলো আমার মনের কথা বলছি। কারো কারো আমার কথা ভালো নাও লাগতে পারে। ওই দিন মার্টি ভাই রাসেল ভাইয়ের কাছে জানতে চেয়েছিল আমার ফলাফল। রাসেল ভাই ভালো ফলাফলের কথাই বলেছিল, যার জন্য আমার চাকরিটা আজও টিকে আছে। পরবর্তী সময়ে দেখা হয়েছিল নাইম ভাইয়ের সাথে। আমার মতে নাইম ভাই মানুষকে খুব ভালোই পটাতে পারে, কারণ তার তেল দেওয়ার ক্ষমতা অন্যরকম। নাইম ভাইয়ের সাথে প্রথম দেখা হয়েছিল রাজশাহী রেলওয়ে স্টেশনে। এই 5 জন মিলেই আমার সাথে শুরু হয়েছিল শূন্য সফটওয়্যারের যাত্রা। জানুয়ারি মাসেই আব্দুর রাজ্জাক ভাই আমাদের অফিসে জয়েন করেন। তিনি তখন আমাদের মধ্যে মোস্ট টেকনিক্যাল সাউন্ড পারসন ছিলেন এবং খুব ভালো একজন ফ্রিল্যান্সারও ছিলেন। তারপর শাহরিয়ার আলম জয়েন করেন, এরপরে তৌকির হোসেন, তারপর দীপু, এরপরে অনেকে এসেছেন চলে গেছেন, কিন্তু রেখে গেছেন অজস্র স্মৃতি। এবার কিছু ঘটনায় আসা যাক। 2021 সালে করোনার কারণে রাজশাহী লকডাউন ছিল। আমরা সবাই অফিসের ভেতরেই কাজ করতাম, কেউ বাইরে যেতাম না, এমনকি বাড়িতেও না। এর মধ্যে হয়েছিল কি, মিমাপুর করোনা আক্রান্ত হয়েছিলেন। এই অবস্থায় তিনি অফিস করেছিলেন। যখন মিমাপুর করোনা টেস্টের পজিটিভ আসে, তখন অফিসে শুরু হয় একটা আতঙ্ক। আমি অবশ্য তখন অফিসে ছিলাম না, আমি ছিলাম মেডিকেলে আমার চাচার কাছে। শুনেছিলাম সবাই নাকি ভয়ে গরম পানির ভাপ নেওয়া শুরু করেছিল। অফিসের হাইজেনিক রুলস শুরু হয়েছিল। এবার একটা আনসাকসেসফুল ট্যুরের ঘটনা বলি। ট্যুরটা ছিল প্রায় 10 থেকে 12 দিনের। শুরু হয়েছিল যশোর থেকে। যশোর থেকে গিয়েছিলাম নড়াইল, নড়াইল থেকে গোপালগঞ্জ, গোপালগঞ্জ থেকে ঢাকা হয়ে নোয়াখালী, নোয়াখালী থেকে ফেনী, তারপর আবার একই দিনে চাঁদপুর। চাঁদপুর পৌঁছাতে অনেক রাত হওয়াতে হোটেলে উঠিনি। সাহস করে সারা রাত কাটিয়ে দিয়েছিলাম একটি চায়ের দোকানে। এটা নিয়ে যদিও পরে মাটি ভাই আমাকে অনেক বকেছিলেন। তারপরে চাঁদপুরের কাজ শেষ করে ভেবেছিলাম বাড়ি ফিরে আসব। লঞ্চে করে ঢাকা যাচ্ছিলাম। লঞ্চে থাকাকালীন মাটি ভাইয়ের কল, আমাকে নাকি বগুড়া শেরপুরে যেতে হবে, সেখানে রাসেল ভাই আছেন। মন খারাপ হলেও রাসেল ভাইয়ের কথা শুনে মনটা ভালো হয়ে যায়। চলে যাই শেরপুরে। সেখানে পরের দিন রাতে আলামিন ভাইয়ের অফিসে আমরা ছিলাম। সেখানে আমরা দুজন ছোটোখাটো একটা পিকনিক উপভোগ করেছিলাম। পরবর্তী দিন কাজ শেষ করে রাজশাহী ব্যাক করি 21শে ফেব্রুয়ারি। নড়াইলে একটা ঘটনা ছিল, এটা না বললেই না। নড়াইলে আমার হোটেল বুক করার ছিল রাতে থাকার জন্য। আমার কাজ ছিল গোপালগঞ্জ। নড়াইলের পাশেই কিন্তু গোপালগঞ্জ, শুধুমাত্র মধুমতি নদী পার হলেই হলো। গোপালগঞ্জে কাজ শেষ করতে করতে তখন প্রায় রাত 10টা। আমি উপরওয়ালার নাম নিয়ে বের হয়ে পড়লাম। শীতের রাত, আমার কাছে 2টা মোবাইল, পিঠের ব্যাগে ল্যাপটপ এবং কাছে প্রায় ক্যাশ 10,000 টাকা। নদী ভালো মতোই পার হলাম। লোহাগড়া এসে পড়লাম বিপদে। নড়াইল শহরে আসার মতো কোনো যানবাহন নেই। ঘড়িতে মাত্র 11টা পার হয়েছে। মাটি ভাইকে কল দিয়ে জানালাম এই অবস্থা।
ভাইয়া একটু অপেক্ষা করতে বলল, নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। অপেক্ষা করতে করতে একটা অটোরিকশা পেলাম। কথায় আছে না, বিপদ আসলে চারদিক থেকে আসে। আমার সাথে ব্যতিক্রম হয়নি। শহরে ঢোকার প্রায় 2 কিলোমিটার আগেই একটা বড় ব্রিজ আছে। ব্রিজে পৌঁছাতে এখনো অনেক সময় বাকি। এমন সময় অটোরিকশার চার্জ শেষ হয়ে যায়। উপায় না দেখে ভাড়া পরিশোধ করে হাঁটা শুরু করলাম। ভাইকে কল দিয়ে জানিয়ে দিলাম এই অবস্থা। ভাইয়া বললেন, কোনো সিচুয়েশন সামনে আসলে কিছু করতে যাবেন না, সঙ্গে যা আছে সব দিয়ে দিবেন। আপনি ঠিকঠাক ঘুরে আসলেই হবে, পরে সব দেখা যাবে। আশেপাশে একদম নিস্তব্ধ, কোনো যানবাহন নেই, কোনো মানুষ নেই। আমি একা হেঁটে যাচ্ছি। ভয় লাগছে না বললে ভুল হবে, আবার ভয় লাগছে বললেও ভুল হবে। কারণ ওই সময় মোবাইলের মাধ্যমে আমার প্রিয়তমা আমাকে সাহস দিচ্ছিল। আরও বড় দুঃসংবাদ হচ্ছে, আমার মোবাইলের চার্জ প্রায় শেষ। আল্লাহর অশেষ রহমতে শেষমেশ আমি দীর্ঘ 4 থেকে 5 কিলোমিটার পথ হেঁটে সেফলি নড়াইল শহরে এসে পৌঁছাই। এরপরে আসি প্রথম রমজান মাসের কথায়। তখনও করোনা লকডাউন চলছিল। সিদ্ধান্ত হলো আমরা সবাই অফিসেই থাকবো, বাইরে যাব না। সেহরি থেকে শুরু করে ইফতার পর্যন্ত অফিস খরচ বহন করবে। তবে আমরা যে যেমন পারি নিজেদের বাসা থেকেও সহযোগিতা করেছিলাম। যেমন আমি দিয়েছিলাম 10 কেজি পরিমাণের চাল, রাসেল ভাইও চাল দিয়েছিল, কেউ একজন বাসা থেকে পেঁয়াজ দিয়েছিল। আমরা 12টা থেকে 1টা পর্যন্ত ঘুমাতাম। তারপরে দুপুর এবং বিকাল পর্যন্ত কাজ করতাম। তারপর ইফতারের পরে আবার কাজে বসতাম এবং একদল রান্না করতে বসতো। রাতের খাবার রাত 10টা থেকে 11টার ভেতরে খাওয়া হতো। তারপর আবার সেহরি পর্যন্ত কাজ করা হতো। রমজান মাসে সবাই জেগে থাকতো, এই জন্য সারা রাত কাজ করা যেত। মজার ব্যাপার হচ্ছে, 11টায় রাতের খাওয়া শেষ করে আবার 3টা 30 মিনিটের সেহরি। তার মানে মাঝখানে শুধুমাত্র 4 থেকে 4.5 ঘন্টা সময়। এই সময়ের ভিতরে কিন্তু আমাদের মোটা চালের ভাত হজম হতো না, কারণ আমার এবং রাসেল ভাইয়ের বাসা থেকে মোটা চাল এনেছিলাম, আমাদের নিজেদের চাষের চাল। তখন ভাত হজম করার জন্য আমরা সবাই লাফালাফি নাচানাচি করতাম, কারণ ভাত হজম না হলে তো সেহরি খাওয়া যাবে না। একদিন মাটি ভাই নিজেও ছিলেন আমাদের সাথে। আমাদের কাণ্ড দেখে মাটি ভাইয়ের কি হাসি, দম বন্ধ করার উপক্রম ছিল প্রায়। এরপর আসি সৈকত ভাইয়ের কথায়। চাকরিতে জয়েন করার অনেক দিন পরে জেনেছি আমাদের আরও একজন বস আছে। উনি হচ্ছেন আমাদের সৈকত ভাই। মাটি ভাইয়ের সাথে তুলনায় সৈকত ভাই কিছুটা গম্ভীর। আপনি যদি মাটি ভাই এবং সৈকত ভাইয়ের সাথে বাজারে যান, তাহলে এই দুই ব্যক্তির ভেতর একটা পার্থক্য দেখতে পাবেন। মাটি ভাই কিনবে সেই জিনিস যেটা দিয়ে মোটামুটি আপনার হয়ে যাবে, আর সৈকত ভাই কিনবে সেই জিনিস যেটা আপনার মোটামুটি হবেই না, মানুষকে দেখানোও হয়ে যাবে। এক কথায় বলা যায় আলিশান। তার মানে বলা যায় বাজারের সেরা জিনিস, দাম যতই হোক না কেন। তো সৈকত ভাইয়ের সাথে প্রথম দেখা হয়েছিল 2021 সালের মার্চ মাসে। সৈকত ভাই রাজশাহী এসে আমাদের অফিসের সকল ছেলেকে পাঞ্জাবি গিফট করেছিলেন এবং মেয়েদের শাড়ি কেনার জন্য টাকা দিয়েছিলেন। এছাড়াও আমরা অফিসের সকলে মিলে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। এরপর আসি ঢাকার অধ্যায়ে। 2021 সালের অক্টোবর মাসে আমি ঢাকায় শিফট হই। মাটি ভাই স্বয়ং গিয়েছিলেন আমাদের ঢাকা অফিসে রেখে আসতে। ঢাকায় ছিলাম 2 বছর। ঢাকা থেকে দেশের বিভিন্ন জায়গায় যাওয়া খুবই সহজ।
ঢাকা থেকে আমি বিভিন্ন জায়গায় ট্যুর করেছি অফিসিয়াল পারপাসে, যেমন নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ। এখানে বলে রাখা ভালো, মুন্সিগঞ্জে কিন্তু এখনও চমৎকার টিনের বাড়ি দেখতে পাওয়া যায়। কিশোরগঞ্জেও গিয়েছিলাম। এখানে মজার একটা ঘটনা আছে। যার কাছে কাজের জন্য গিয়েছিলাম সে আমাকে জিজ্ঞাসা করেছিল, ভাই আপনি চা খাবেন নাকি লিকার খাবেন? আমি তো কনফিউজড, চা কি আর লিকার কি কিছুতেই বুঝতে পারছিলাম না। পরে অবশ্য জানতে পেরেছিলাম চা মানে হচ্ছে দুধ চা আর লিকার মানে লাল চা। তারপর মাদারীপুরে গিয়েছিলাম, ফরিদপুরে গিয়েছিলাম, আরও অনেক জায়গা আছে। এসব জায়গার ঘটনা তুলে ধরলে একটা সিনেমা হয়ে যাবে, তাই সব কিছু বলছি না। এখন বলছি ঢাকায় যেখানে থাকতাম সেই বাসার কথা। 6 তলা বাসা, বেশিরভাগই ব্যাচেলর। আমি থাকতাম 5 তলায়। বাড়িওয়ালা কিন্তু খুব ভালো, কিন্তু তার খারাপ দিকটা হচ্ছে বাড়িওয়ালির চামচামি করা। এখন আসি কিছু বড় ভাইয়ের কথায়। প্রথমে সুব্রত দাদার কথা না বললেই না। বাসার বিভিন্ন ঝামেলা থেকে শুরু করে সব কিছুই দাদা সলভ করে দিতেন। দাদার সাথে 6 তলায় আমি মিল খেতাম। যেদিন রান্নার খালা আসে না, দাদা নিজেই রান্না করতে লেগে যেত। জয় ভাই, রবিন ভাই অমায়িক মানুষ, সবসময় হাসিমুখ। আর সুবিন ভাইয়ের কথা বলতে হলে বলতে হবে উনি অন্য গ্রহের মানুষ। সৈকত ভাইয়ের কাছে শুনেছিলাম একবার নাকি অ্যাক্সিডেন্ট করেছিলেন সুবিন ভাই। তার ওপর দিয়ে নাকি ট্রাক চলে গিয়েছিল, কিন্তু তার কিছুই হয়নি। তখন নাকি সে ওপরের দিকে তাকিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করছিল, আল্লাহ আমাকে মেরে ফেলো না, আমার কাছে এখনো কিছু মানুষ টাকা পায়। 5 তলায় যাদের সঙ্গে থাকতাম তারা এক কথায় আমার পরিবারের মতো ছিল। আকবর ভাই, ইদ্রিস ভাই, মারুফ, মুশিউর ভাই, অসীম ভাই, নোমান, এদেরকে ভোলার মতো না। সারা জীবন মনে থাকবে আপনাদের সবাইকে। মনে থাকবে মাঝরাত পর্যন্ত সবাই মিলে রান্না করা। মনে থাকবে মাসের একদিন সবাই মিলে বিরিয়ানির ব্যবস্থা করা। মনে থাকবে সবাই মিলে ইফতার করা। মনে থাকবে আকবর ভাইয়ের খাওয়া। মনে থাকবে ইদ্রিস ভাইয়ের শাসন। মনে থাকবে অসীম ভাইয়ের পাঞ্চুয়ালিটি। মনে থাকবে নোমানের না পারা। মনে থাকবে মশিউর ভাইয়ের ইয়ার্কি। মনে থাকবে মারুফের বন্ধুত্ব। ঢাকা অফিসে কিন্তু আমার আরেক কাছের মানুষ আছে, আমার এক কলিগ মারুফ। এটা কিন্তু রুমমেট মারুফ না, এটা আমার কলিগ মারুফ। এই মারুফের সাথে আমার সকাল বিকাল ঝগড়া হতো রাজশাহী আর গাজীপুর নিয়ে। আমি রাজশাহীকে বড় করতাম আর সে গাজীপুরকে বড় করত, কারণ সে গাজীপুরের বাসিন্দা। সর্বশেষ 2024 সালের রমজান মাসে আমি আবার রাজশাহী ব্যাক করি। অনেক কিছু পরিবর্তন হয়েছে, সাথে আমাদের অফিসেও। এখন আমাদের সেই ছোট্ট অফিস অনেক বড় হয়েছে। বড় হয়েছে আমাদের শূন্য আইটি পরিবার। আগে 20,000 টাকার সোফা কিনতে অফিস ভয় করত, এখন 10 লক্ষ টাকার এসি কিনতে অফিস ভয় করে না। এই 4 বছরে আমাদের পরিবার অনেক সামনে এগিয়েছে, আরও এগোবে ইনশাল্লাহ। উপরওয়ালার কাছে সবসময় একটি চাওয়া, আমাদের পরিবারে যেন কখনো কোনো বিপদের আঁচ না আসে। হয়তো অনেকের কথা বলতে পারিনি, অনেক ঘটনাই বলতে পারিনি। আসলে এত স্মৃতি তুলে ধরতে গেলে অনেক সময় লাগবে। যাদের সাথে এতদিন দেখা হয়েছে, এতটা সময় যাদের সাথে পথ চলা, যাদের কথা বলা হয়েছে, যাদের কথা বলা হয়নি, সবাইকে আল্লাহ তাআলা সুস্থ রাখুক, শান্তিতে রাখুক।
আজকে এটুকুই। শূন্য আইটি দীর্ঘজীবী হোক।